দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আজকে শুরুতেই আমরা আপনাদের জানাবো হোম কেয়ার রেখে কিভাবে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার পেতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। বিশেষ করে যাদের পরিবারে বয়স্ক বাবা মা রয়েছেন তারা কিভাবে এই সুযোগটা পেতে পারেন সেই বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিও আকাশ রহমান। এবং একই সাথে পরবর্তীতে আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হলো যে নিউ ইয়র্কে US BCCI রিয়েল এস্টেট এক্সপো, যেটি আগামী 8ই মে শুরু হবে এবং সেই মেলা সম্পর্কে বিস্তারিত জানাতে দুজন অতিথি আমাদের সঙ্গে দ্বিতীয় পর্বে যোগ দেবেন। তবে তার আগে আমরা কিভাবে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার পেতে পান সে বিষয়টি বিস্তারিত জানাবো। এবং দর্শক আপনারা যারা সরাসরি আমাদের এই আলোচনায় অংশ নিতে চান তারা টেলিভিশন স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে এই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটি জানতে চাইতে পারবেন। একই সাথে আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেইখানে গিয়েও আপনারা যে কোনো কমেন্টস করে আপনাদের প্রশ্ন উত্তর জানতে চাইতে পারবেন। আকাশ রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেটি হলো যে বেশ কয়েকটি নতুন শব্দ না, পরিচিত শব্দ, কিন্তু এগুলোর হয়তো একটু ব্যাখ্যা দরকার হয়। সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, অর্থাৎ একদিকে সোশ্যাল হতে হবে, অ্যাডাল্ট হতে হবে, ডে কেয়ার হতে হবে। এই যে তিনটি শব্দ, এগুলোর সঙ্গে একটু দর্শকদের পরিচয় করে দেওয়ার জন্য তারপর আমরা হয়তো আলোচনা করবো হোম কেয়ার রেখে কীভাবে এটি করা যাবে। এটি আসলে কি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার? ধন্যবাদ জুয়েল ভাই, ধন্যবাদ TVN24, ধন্যবাদ দর্শক যারা দেখছেন। আসলে তিনটে শব্দই খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল মানে আপনি যে সামাজিকতার মধ্যে থেকে কেয়ারটা নিচ্ছেন সেটা হচ্ছে সোশ্যাল ডে কেয়ার, মানে দিনে আপনাকে যে কেয়ারটা সামাজিকতার মধ্যে থেকে আপনাকে দিবেন। সাথে অ্যাডাল্ট আছে মানে সিনিয়রদের জন্য, কারণ আমরা জানি যে বাচ্চাদের ডে কেয়ার সম্পর্কে সবারই ধারণা আছে, কিন্তু অ্যাডাল্ট ডে কেয়ার, অ্যাডাল্ট ডে কেয়ারটা একটু বাচ্চাদের যেমন আপনার একটা গণ্ডির মধ্যে আটকায় রাখে, এখানে কিন্তু গণ্ডির মধ্যে না। আপনি সোশ্যালিজমটা হচ্ছে আপনাকে আমাদের ডে কেয়ারের যে সুবিধাগুলো বা একজন বয়স্ক যে সুবিধাগুলো পান সেটাকে আপনাকে ড্রপ অফ পিক আপ, ওনাকে ব্রেকফাস্ট করানো হয়, ওনাকে বিভিন্ন ধরনের গেম খেলানো হয়। যেমন আপনার আউটডোর গেম আছে, ইনডোর গেম আছে। আপনার ইনডোর আপনার দাবা, বিঙ্গো, ক্যারাম, লুডো, এবং আউটডোর যদি মনে করেন কোনো সোশ্যাল কোনো অ্যাক্টিভিটিস থাকে সেখানে আমরা পার্কে নিয়ে যাই, বা কোনো যেমন আপনার ওনাদেরকে একটা মুভি দেখানোর ব্যবস্থা করা হয়, ভালো মুভি হলে পরে, এটাও কিন্তু সোশ্যাল ডে কেয়ারের একটা পার্ট থাকে। আবার ওনাদেরকে আপনার নিউট্রিশিয়ানিস্ট দ্বারা যে খাবারের ব্যবস্থা করা হয় সেটাও কিন্তু আপনার ওটা সোশ্যাল ডে কেয়ারের একটা পার্ট, যে ওনাদেরকে লাঞ্চের ব্যবস্থা করা, ওনাদেরকে আনা নেওয়া তো থাকলোই। মানে আপনার অ্যাবসেন্সে আপনার বাবা মাকে বাসায় বসিয়ে না রেখে একটা পার্টিকুলার জায়গায় গিয়ে আপনি সেবাটা পেতে পারেন, তাকে টেকিং কেয়ার করাটা। বাট এখানে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটো বিষয়ে আপনারা টেক কেয়ার করে থাকেন। আসলে শারীরিক থেকে কিন্তু মানসিক বিকাশটা অনেক বেশি এখানে, কারণ একটা আপনার বাবা মাটাকে যদি আপনি সারাদিন বাসায় একা রেখে আসেন, কারণ এটা তো আর বাংলাদেশে না যে পাশের গ্রামে বা পাশের অ্যাপার্টমেন্টের লোক আপনাকে চিনে বা কথা বলবে, গল্প করবে, পান খাওয়ার জন্য ডাকবে। এখানে কিন্তু কোনো অপশানস নেই। এখানে হচ্ছে আপনি যাওয়ার সময় আপনাকে দরজা লক থাকে, আবার আপনি এসেই দেখেন আপনার বাবা মায়েদের টিভি দেখে অথবা নামাজ পড়ছে বা ভিতরেই থাকছে। সেই গণ্ডিটাকে আমরা বের করে আপনাকে আমরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের সেন্টারে নিয়ে আসি, যেখানে সুসজ্জিত সব কিছু থাকে। ওখানে জিমের ব্যবস্থা আছে, ওখানে দৌড়ানোর যেন আছে, ওখানে নামাজের ব্যবস্থা আছে। একজন যিনি ব্যায়াম করান সে ধরনের একজন লোক এসে ব্যায়াম করায় কিন্তু জিমনেশিয়াম। আবার যেমন আপনার ধর্মীয় আলোচনার জন্য আমরা কিন্তু একজন হুজুর রেখেছি, মানে যে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার, সে 30 মিনিট প্রতিদিন কিন্তু ধর্মের উপরে আলোচনা করেন। তো 30 মিনিট সে ধর্ম সম্পর্কে জানতেছে, কিভাবে নামাজে সহি হয়, কিভাবে নামাজে ভালো হয়, কিভাবে আপনার একটা হাদিস পড়তে হয় বা হাদিস শিখতে হয় বা জানতে হয়। এই যে জিনিসগুলো দেখেন, আপনার বাবা আর আমার বাবা যদি একসাথে 6-7 ঘন্টা থাকেন তাহলে কিন্তু তাদের ভিতরের যে ফিলিংসগুলো, তারা অনেক সময় কিন্তু আওয়ামী লীগ বিএনপির মারামারি করে। অর্থাৎ মজার মধ্যে যে ধরনের আলোচনাগুলো হয় সাধারণত গল্প করা, বন্ধুর সঙ্গে মিলে গল্প করলে যা হয়, হয়তো আপনার বাবা আমার বাবাই সেখানে গিয়ে বন্ধু হয়ে গেলেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে তারা সারা দিনের গল্পটা ছেলের বউয়ের কাছে কিন্তু অনেকটা করতে পারে, ছেলের কাছে কিন্তু তাদের গল্পটা জমা থাকে, যে 2 দিন আমি এই কাজগুলো করছি, তুমি ফিউচারে কি করবা,
এবং মনে করেন একজন কোনো কারণে ছুটিতে গেছে এবং তার নিয়ে তাদেরকে ফিলিংসটা থাকে, ও আজকে যদি রাজ্জাক ভাই আসতো তাহলে তো অনেক মজা হইতো, এটা নিয়ে আমরা হাসাহাসি করতাম। তো সবচেয়ে জিনিসগুলো হচ্ছে যে মানসিক বা বয়স্কদের যে চাইল্ডনেসটা থাকে ভিতরে, যে তাদের শিশু সুলভ, এটা আপনি সোশ্যাল ডে কেয়ার আসলে দেখা যায় যে তারা কি করলে ভালো। তাদের বয়সী মানুষদের সঙ্গে খুব সহজে মিশে যান, খুব সহজে মনের ভাব বিনিময়টা করেন, যেটা হয়তো ঘরের মধ্যে তারা হয়তো অনেক সময় করতে পারেন না। না, একটা মজার ব্যাপার হচ্ছে সেটা তো করতেই পারেন না। আপনি যদি বাবা মাকে রেখে আসেন, আপনিও কিন্তু কাজে অনেকটা সময় টেনশনে থাকেন যে সে মাইক্রোওয়েভটা কি চালাতে পারতেছে কিনা, খাবারটা গরম করতে পারতেছে কিনা, কিন্তু এখন কিন্তু ওই চিন্তাটা তার থাকে না। কি ওটা আশা ডে কেয়ারে গেছে, ওরাই নামা দিবে, ওরাই নিয়ে আসবে, বাংলার যেটা আপনার ওরাই টেক কেয়ার করতেছে। যা বাসায় যাওয়ার পরে কিন্তু তারা সারাদিন আবার গল্পটা করে ছেলের কাছে যে বাবা আজকে আমি এই প্রাইজটা পেয়েছি। ওখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলা হয়। গেমের মাধ্যমে আপনি মনে করেন 50 জন থাকলে আমরা প্রায় 20-30 জনকে প্রাইজ দিই। মানে এটা মানে জাস্ট উৎসাহ, তারা যেন ভালো ফিল করে। আমরা তেল থেকে শুরু করে মানে বাসার যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, সময় যখন হয়তো একটা তেলের বোতল নিয়ে যাচ্ছেন, তখন হয়তো পরিবারের লোকজন খুশি। পরিবার থেকে না, আপনার ওই সেন্টার থেকে আমাদের বের হওয়া পর্যন্ত ওটা কিন্তু গল্প। আমি অনেক সময় বসি দেখি যে শুনি যে এই আজকে কিন্তু আমি বড় প্রাইজ, ফার্স্ট প্রাইজটা আমি পেয়েছি, আমার বিঙ্গোটা প্রথম হয়েছিল, আমি লুডোতে ফার্স্ট হয়েছি, কেরামে আমি গেম দিয়েছি। এবং তাদের চেহারার মধ্যে এক ধরনের আপনার মানে গ্ল্যামার যেটাকে বলে ফুটে ওঠে, যে অনেক ভালো ফিল করছে। একটু পরিষ্কার করে নিই দর্শকদের কাছে, সেটা হলো যে অ্যাডাল্ট সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার হলো এমন একটি জিনিস যেটি আপনি ঘরের বাইরে গিয়ে আপনি এই সেবাটি পাচ্ছেন, এবং এই সেবাটি পাচ্ছেন আপনার যে হোম কেয়ার সেটি রেখেই। এই সম্পর্কটাতে আমরা আসবো। তবে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার এখন পর্যন্ত যতটুকু পরিষ্কার হয়েছি আমরা, সেটি হলো যে এটি বাইরে গিয়ে, অর্থাৎ আপনাদের সুনির্দিষ্ট কিছু সেন্টার আছে, সেই সেন্টারগুলোতে গিয়ে একসাথে একটা দিন কাটানো, অনেকটা পিকনিক মুডে একটা দিন কাটানো, নিজেদের মধ্যে খেলাধুলা করা, গান, মুভি এসব দেখা, এবং এর মাধ্যমে তাদের মানসিক শারীরিক স্বাস্থ্য, একটু ব্যায়ামের ব্যবস্থা করা, অন্যান্য বিষয়গুলো আছে। এখন যে বিষয়টি দর্শকরা হয়তো এর মধ্যে জানতে চাইবেন, সেটা হলো কারা এটি পাবেন? সবাই কি এটি পাবেন? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আপনার যদি হোম কেয়ার থাকে, আপনি অবশ্যই সোশ্যাল ডে কেয়ারটা পাবেন। এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না, বা জানলেও নিতে চান না, যে আমি হোম কেয়ারটাকে আমার বন্ধ হয়ে যাবে বা হোম কেয়ারটা কি কাটা যাবে। এই ধারণাটা কিন্তু একটু ভুল। কারণ আপনি একটা এক্সাম্পল, একটা সেন্টার্স প্ল্যান থেকে আপনি 30 আওয়ার্স পাচ্ছেন পার উইক। আপনি অবশ্যই ডিজার্ভ করবেন যে আমি 2 দিন বা 3 দিন হলেও ওখান থেকে ডে কেয়ার পাবো, কারণ এটা মেডিকেটের অ্যালটমেন্ট থাকে। ঠিক আছে, এখন আপনাকে তো প্রমাণ করতে হবে যে আপনার সোশ্যালিজমটা দরকার। কারণ এখন করোনার সময় এটা স্কুইজ ছিল, কম ছিল, এখন কিন্তু অনেক এক্সপান্ড হচ্ছে। বা আপনি সবাই, কারণ কেউ কিন্তু এখন এই সময় ঘরের মধ্যে বসে থাকতে চায় না, তাহলে কোথায় যাবে? কারণ রিলেটিভের বাসায় গেলেও তো দেখা যায় ছেলে মেয়ে আর একটা জায়গায় গেছে। তাহলে আপনার দরকার সোশ্যালিজমটা বাড়ানো, সোশ্যাল ডে কেয়ারটা আপনি যাওয়া। আপনার নির্দিষ্ট এমএলটিসিকে বলতে হবে যে আপনার একটা কেয়ার ম্যানেজার থাকে, কেয়ার ম্যানেজারকে বলতে হবে যে আমি 3 দিনের জন্য সোশ্যাল ডে কেয়ারে যেতে চাই, আমি এখন যাওয়ার জন্য মানে রেডি। ওরা জিজ্ঞেস করে যে আপনি কেন যেতে চান। আমি কারণ বাসায় থেকে তো আমি এক্সস্ট হয়ে যাচ্ছি, আমি হোম কেয়ার সার্ভিসটা যখন পাই, যখন ছেলে আমাকে সার্ভিসটা দেয়, কিন্তু ছেলে তো অনেক সময় আমাকে একা রেখে চলে যাচ্ছে, আমি তখন কি করব? ওই দিনটা আমি কিভাবে কাটাবো? অবশ্যই আমি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে যেতে চাই, এবং এই কথাগুলো বললে আপনি এলিজিবল হবেন। তার মানে এটা যখনই আপনি হোম কেয়ারটা নেবেন, তখনই আসলে যেহেতু 3 ধাপে তাদেরকে হোম কেয়ারের জন্য নানা ধরনের প্রশ্ন করা হয়, যাচাই করা হয়, তারা কত ঘন্টা পাবেন সেগুলো নির্ধারণ করা হয়, তখনই কি আপনি বলে দেবেন যে আপনি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটাও চান এর সঙ্গে? না, আপনার যখন ক্লিনিক্যাল পার্টগুলো হয় তখন কিন্তু আপনার ওরা যাচাই করে না যে আপনি সোশ্যাল ডেটাল পাবেন না হোম কেয়ার পাবেন। উনি তখন আপনার ফিজিক্যাল বা মেন্টাল বা আপনার কতটুকু রিকোয়ারমেন্ট এই জিনিসগুলো দেখে। আপনি যখন সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যায়, তখন আপনাকে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টের শেষের দিকে বলতে হয় যে আমি আমার এই 7 দিনের মধ্যে আমি 3 দিন সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে যাব, 4 দিন আমার হোম কেয়ারটার জন্য। কারণ হোম কেয়ারটা তো সিডিপ্যাপ, এটা তো ফুল যে আপনি ডিজেবল ওই হোম কেয়ার না, কিন্তু আপনার ডেইলি কাজের জন্য যে কনজিউমার ডিরেক্টেড প্রোগ্রাম, আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনাকে কিন্তু বলতে হবে, কেয়ার ম্যানেজারকে বলতে হবে, আপনাকে বুঝাইতে হবে যে আমার আসলে দরকার। এখন অনেকে বলে আমি তো সুস্থ, আসলে সুস্থ কি আপনি মানসিকভাবে তো বাসায় থেকেও কিন্তু আপনি
এক্সস্ট থাকেন, তো আপনার ওই মেন্টাল সুস্থতার জন্য আপনার সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারটাতে যাওয়া দরকার। আমরা এই জন্যই স্লোগানটা আপনাকে এইভাবে করি যে আপনি এক্সিস্টিং হোম কেয়ার ঠিক রেখে সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আপনি পেতে পারেন। এটা কি তার ইচ্ছের উপর নির্ভর করে, নাকি এটার জন্য কোনো তিনি কি চাইলেই পাবেন, নাকি অনেক সময় চাইলেও অনেকে পান না? না, Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. একটা জিনিস হচ্ছে কি, আপনি প্রথমে যদি একটা নেগেটিভ ধারণা নিয়ে ফোন করেন তাহলে হয়তো ওদের কাছে বোঝাইতে হবে যে আমার দরকার সোশ্যাল ডে কেয়ারটা দরকার। আসলেও কিন্তু দরকার। আপনি দেখেন যে আমরা যে ব্যাখ্যাটাই করি, যেভাবেই করি, আমি বাসার মধ্যে থাকলে কিন্তু 7 দিনের 6 দিন তো বাসায় থাকি। আপনি যদি 6 দিন বাসায় থাকেন তাহলে বাকি এই 6 দিনের মধ্যে তো আপনার 2 দিন হলেও রিক্রিয়েশনের জন্য আপনার বাইরে যাওয়া দরকার। যেটা স্টেট বা যেটা ডিপার্টমেন্ট অফ হেলথ আপনাকে দিচ্ছে সেটা কেন আপনি নেবেন না? আচ্ছা, সেই ক্ষেত্রে এটার কোনো সীমাবদ্ধতা আছে যে আমি 7 দিন যদি হোম কেয়ার পাই তার মধ্যে 2 দিনের বেশি নিতে পারবো না, 3 দিনের বেশি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার নিতে পারবো না, কিংবা আমি যদি মনে করি 5 দিন নেব, সেটা কি সম্ভব? আপনাকে ওই জিনিসটাই তো যখন অ্যাসেসমেন্টটা হয়, ফাইনাল অ্যাসেসমেন্টগুলো হয়, আপনাকে ওইটা বুঝাইতে হবে, যে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে ইন্টারভিউটা দেয়, ইন্টারভিউ কিন্তু বাবা মা দেয় না, ইন্টারভিউ দেয় ছেলে বা মেয়ে। বাবা মা থাকে পিছনে, ভিডিও কলে থাকে ছেলে বা মেয়ে, বাবা মাকে দেখায় যে ওকে তুমি একটু হেঁটে দেখাও, তুমি একটু পাটা হাতটা উঁচু করে দেখাও। এটা কিন্তু ছেলে মেয়েকে কোশ্চেন করেছে, বাবা মা শুধু অ্যাক্ট করে। তো ওই ছেলে মেয়েকেই বলতে হবে যে আমার বাবা বা মায়ের আমি 5 দিন কাজ করি বা 3 দিন কাজ করি বা এই টাইমটাতে কাজ করি, দিনে তো 90% আমরা কাজ করে। তো আপনি 3টের সময় এসে বা 4টের সময় এসে রাত 9টা পর্যন্ত বাবা মার সেবা করে, কিন্তু এই যে 3টা বা 2:30টার সময় সে কী কাজটা করে? বা তাকে তো আমার দরকার। দিনে যদি আপনি 5 ঘন্টাও পায়, বাকি 5-6 ঘন্টা কিন্তু আপনি ডে কেয়ারের জন্য পেতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, সেটা হলো আমরা বাংলাদেশিরা যেটি দেখি সেটা হলো যে কি যখনই কেউ একজন হোম কেয়ার নিচ্ছেন তিনি হয়তো কেয়ার গিভার হিসেবে তার ছেলে মেয়ে অথবা ছেলের বউ অন্য কাউকে নিচ্ছেন। তো এই যে তাদের কোনো আত্মীয় স্বজনকে তিনি হয়তো পেমেন্টটা পাওয়ার সুযোগ করে দিচ্ছেন, যখন তিনি অ্যাডাল্ট সোশ্যাল ডে কেয়ারে চলে যাবেন তখন কি এই পেমেন্টটা তিনি পাবেন? না, আপনি যখন ডে কেয়ার যে সময়টাতে থাকছেন সেই সময়টা তার হোম কেয়ারের কাজ আপনি করছেন না। আপনার আমি আরেকটু ডিটেলটা আপনাকে বোঝাই যে আপনি 30 ঘন্টা পাচ্ছেন হোম কেয়ারের, উনি কিন্তু বলে দিচ্ছে 5 দিন 6 ঘন্টা করে 30 ঘন্টা হলো, বাকি কিন্তু আপনি 2 দিন কোনো কাজই করছেন না বাবা মার জন্য, তখন ওই 2 দিন আপনাকে ডে কেয়ার দিয়ে দিল। তাইলে আপনি 2 দিন ডে কেয়ারের জন্য তো আলাদা আপনি রাখতেন। ডে কেয়ারে যখন যাচ্ছে বাবা মা তখন তো আপনি কোনো কাজ করছেন না, কারণ আপনাকে তো পিক করতেছে বাসা থেকে, ড্রপ করতেছে বাসায়। ওই 2 দিন আপনাকে ওটা মানে হোম কেয়ারের জন্য অ্যালাউ থাকবে না। কিন্তু এটা বাড়তি, এটা অ্যাডিশনাল পাওয়া। আচ্ছা, মানে অনেকের মধ্যে হয়তো এই আতঙ্কটা থাকে যে আমি হয়তো 5 দিন হোম কেয়ার পাচ্ছিল, কেয়ার গিভার হিসেবে 5 দিনের পেমেন্ট হয়তো পরিবারের সদস্যরা পাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে গেলে সম্ভবত ওই পেমেন্টটা আমরা পাবো না। না, এটা টোটালি ভুল ধারণা। আপনি অবশ্যই ডে কেয়ারে যখন যাবেন সেখানে তো আপনি হোম কেয়ার তো আপনি 30 ঘন্টা করছেন, এটা না যে আপনি 30 ঘন্টার জায়গায় আপনি 20 ঘন্টা করছেন আর বাকি 12 ঘন্টা ডে কেয়ারে করছেন, এই ধারণাটা কিন্তু টোটালি রং। এটা আপনি একদম কারেক্ট কোশ্চেন। অনেকে আমাদেরকে এইটা করে যে আমি বাবাকে ডে কেয়ারে নিয়ে গেলে আমার আওয়ার কাটা যাবে কিনা বা আমি পেমেন্টটা পাবো কিনা, এটা ভুল ধারণা। এটা আপনার কোনো আওয়ারের সাথে এটা কোনো রিলেশন নাই। এবং কারো যদি হোম কেয়ার না থাকে তিনি কি কোনোভাবে যোগ্য হবেন সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার পাওয়ার? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমাদের যেহেতু একটা চ্যারিটি ফাউন্ডেশন আছে, আমি সবসময় এটা বলি, আমাদের তো 10 থেকে 20% লোক কিন্তু আসে যাদের ডে কেয়ারও নাই, হোম কেয়ারও নাই। আচ্ছা, আমরা কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে এই কাজগুলো করি। আপনি যদি, আমি আপনাকে অনেকদিন বলছি, একদিন আপনি ভিজিট করেন, আপনি ফিজিক্যালি দেখলে পরে আপনাকে অনেক ভালো লাগবে যে আঙ্কেল আন্টিরা কত এখানে লাইভলি থাকে, ভালো থাকে। তো অনেকেই দেখবেন তাদের মেডিকেয়ার আছে কিন্তু কোনো হোম কেয়ার নাই, বা ডে কেয়ার নাই, বা হোম কেয়ার আছে কিন্তু ডে কেয়ার নিচ্ছে না, তারপরেও আমরা তাদেরকে আনি, তাদেরকে এন্টারটেইন করি। এটা আমি আমার মানে নিজের থেকে করি। আচ্ছা, এটার জন্য নিঃসন্দেহে আপনারা সাধুবাদ পাচ্ছেন। কিন্তু আমি আরেকটা বিষয় আপনাকে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো অনেক সময় কমিউনিটির বাবা মাদেরকে
তাদেরকে হয়তো সোশ্যালি কিংবা কালচারালি এমন একটা পরিবেশের সাথে এমন কিছু সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে পাঠাতে চান যেখানে তার নিজস্ব কালচারের সঙ্গে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে ওইখানকার পরিবেশটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। না, এটা তো খুবই আপনার আমাদের যারা বাবা মা মুসলিম বাবা মা আছেন, আমাদের কিন্তু ওখানে মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা আছে, আবার মেয়েদের বসার টেবিলগুলোও কিন্তু আলাদা, আবার ছেলেদের বসার টেবিলগুলো আলাদা। স্বাভাবিকভাবে অনেকে তো অনেক হাজব্যান্ড ওয়াইফে আছে, দেখা যাচ্ছে আপনার 30% কিন্তু ফ্যামিলি আসে, হাজব্যান্ড ওয়াইফ আসে, তারাও কিন্তু মেয়েরা আলাদা বসে, ছেলেরা আলাদা বসে। আবার নামাজের সময় দেখা যাচ্ছে ছেলেরা আলাদা নামাজ পড়ে, মেয়েরা আলাদা পড়ে। আর আমাদের যারা বিদেশি ক্লায়েন্টগুলো, মানে আমরা বিদেশি বলতে আমরা বাঙালি না যারা, কারণ বাংলাদেশের বাইরে হয়তো ইন্ডিয়ান পাকিস্তানি আছে, পাকিস্তানিরা অনেকটা আমাদের কালচারের সাথে অ্যাড, কিন্তু যারা স্প্যানিশ আছে, ইংলিশ বলতে পারে না অনেক সময়, তাদের জন্য আবার আলাদা আমরা ইয়া করি যে ওকে মানডে আছে শুধু আমাদের বাঙালিদের জন্য, টুয়েসডে আমরা রাখি হচ্ছে বিদেশিদের জন্য, স্প্যানিশদের জন্য। অবশ্যই কারণ ম্যাচ করতে পারবে না তো ওরা, আমরা তো বেশিরভাগ সময় বাংলাদেশিরা বাংলা বলি। আপনি যখন এন্টারটেইন করতে যাবেন ওখানে তার ইংলিশে গল্প করতে পারবেন না, মনের ভাবটা তো আসলে নিজের ভাষায় প্রকাশ করা ভালো। এবং নিশ্চয়ই তাদের অনেকের ভাষাগত সমস্যাও আছে, যেহেতু বয়স্ক, তারা হয়তো বাংলাদেশ থেকে এসেছেন, বেশি দিন হয়নি এরকম। তো সেই ক্ষেত্রে যে বিষয়টি প্রশ্নটা করা হচ্ছে আপনার কাছে সেটা হলো এই যে অ্যাডাল্ট সোশ্যাল ডে কেয়ার, এটা নিলে আসলে যদি আমরা পয়েন্ট আকারে বলি কি ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পান? আচ্ছা, প্রথম পয়েন্টটাই হচ্ছে আপনি মানসিক বিকাশের জন্য ওখানে 1 নম্বর সবচেয়ে, আপনি যদি আদার দেন টাকা পয়সা, খাবার দাবার, গেম ক্ষেত্রে আপনি মানসিক বিকাশটা হচ্ছে সবচেয়ে 1 নম্বর পয়েন্ট আমি বলি। সেকেন্ড হচ্ছে আমরা আমাদের নিজস্ব ট্রান্সপোর্টেশনের মাধ্যমে একদম বাসার গেট থেকে নিয়ে আসি, আমাদের সেন্টারে থাকে, আবার এন্টারটেইন শেষ হলে পরে আমরা আপনার বাসার গেটে ড্রপ করে দিয়ে আসি। সেকেন্ড হচ্ছে এখানে আসলে পরে আপনার খাবার, সকালে ব্রেকফাস্ট আমাদের এখানে করে, এবং প্রত্যেকটা খাবার কিন্তু নিউট্রিশনিস্ট দ্বারা পরীক্ষিত হয়। নট দ্যাট যে আপনার একটা দোকান থেকে, রেস্টুরেন্ট থেকে ডাল কিনে নিয়ে এসে দিয়ে দিলেন, নো, আপনাকে ওটা বানাই দিতে হয়। কারণ আমাদের তো একজন নিউট্রিশনিস্ট আছে, উনি মিলের বলে দেয় যে এই খাবারটা তাদের জন্য স্বাস্থ্যসম্মত হবে। আমাদেরকে আবার ওই রিপোর্টটা ডিপার্টমেন্ট অফ হেলথে পাঠাতে হয়। ইট ইজ নট ভেরি, মানে এত সহজ কিন্তু ডে কেয়ার, হোম কেয়ার থেকে ডে কেয়ার কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল থাকে। ওদের আপনার এই যে কনজিউমার অ্যাফেয়ার যেটা বলে, মানে ফুড অ্যান্ড নিউট্রিশন এই ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্ট অফ হেলথ, অমিক থাকে যেটা মাদার অফ সব। তো প্রত্যেকটা জিনিসে আমাকে কিন্তু রিপোর্ট করতে হয়, অডিট করতে হয়, খাবারের মেনু পাঠাইতে হয়। যে গত সপ্তাহে আমাদেরকে অডিট ছিল, আল্লাহ মানে আমরা 100-100ই তারা মানে প্রত্যেকটা। এক্ষেত্রে যারা অনেকে আছেন ফিজিক্যালি ডিসেবল, হয়তো আপনারা বলছেন বাসা থেকে নিয়ে আসেন, বাসায় দিয়ে আসেন, কেউ হয়তো হুইল চেয়ারে আছেন কিন্তু তার খুব ইচ্ছে করে বাইরে যেতে, হয়তো সন্তানের সময় পাচ্ছেন না কিংবা আত্মীয় স্বজনের সময় পাচ্ছেন না, তাদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের তো সেন্টারটা হুইল চেয়ার অ্যাক্সেসেবল। আপনি আমাদের এখানে অলরেডি হুইল চেয়ার লোক আছে, কিন্তু যখন ওনারা একদম গ্রাউন্ডে আসেন, মানে ফ্লোরে আসেন, তখন ওরা অনেক সময় আমাদের চেয়ার ইউজ করেন। হুইল চেয়ার থেকে আমরা আরেকটা জিনিস বলি আপনাকে, আমাদের প্রায় 10 থেকে 15 জনের জন্য একজন করে কোঅর্ডিনেটর থাকে। মানে আপনার এই 10 জনকে সার্ভ করার জন্য একজন আছে, এই 10 জনকে সার্ভ করার জন্য একজন আছে। যখন ওনাদের নিডস, আমরা ওইভাবেই তাকে ধরে অনেক সময় বাথরুমে নিয়ে যাই, অনেক সময় আঙ্কেল আন্টি মানে বাথরুমটা করে ফেলে, তো আমাদের দায়িত্ব হচ্ছে এটা ক্লিন করা। বা আর আমরা জানি যে হোম কেয়ার পরিবর্তন করা যায়। এখন সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারে যদি আসেন, ধরে নিলাম আপনাদেরটাতে আসলেন কিংবা আরও নিশ্চয়ই আর বেশ কিছু প্রতিষ্ঠান আছে, উনি যদি আপনাদের সার্ভিসে সন্তুষ্ট না হন, তিনি তো চাইলেই এটা চেঞ্জ করে নিতে পারবেন। এই ডিপার্টমেন্ট অফ হেলথ যে জিনিসটা করছে, এটা সবচেয়ে বড় লিবার্টি দিয়ে রেখেছে। আপনি আজকে এবিতে আছেন, আশা হোম কেয়ার আছেন, আমার সার্ভিস কোনো কারণে, কারণ ওনাদের তো একটা বয়স্ক মানুষ কিন্তু এখন বাচ্চা সুলভ হয়ে যায়, তাকে কোনো কারণে বা থেকে ডানে হলে কিন্তু উনি বিরক্ত হয়, দেখা যাচ্ছে উনি পরের দিন চেঞ্জ করে ফেলছে। যে কমফোর্ট জোনটা খুবই কমফোর্ট জোনে, আপনার অনেক অনেক কমফোর্ট জোনে তাদেরকে রাখতে হয়। কমফোর্ট জোন না থাকলে পরে আপনার চেঞ্জ করার অপশানস থাকে, যে আমি ঠিক আছে আশা হোম কেয়ার থেকে আমি এবিসি হোম কেয়ারে চলে যাব। আবার দেখা যাচ্ছে তখন কম্পেয়ার করে যে ওখানে যাও একটু ডিফিকাল্টিস হয়, তখন আবার আমাদের কাছে চলে আসে। এবং এটা আসলে ডিল করার সাথে এজেন্সিগুলোর সম্পর্কটা কেমন? তিনি এজেন্সি কিভাবে চয়েস করবেন? কেউ যদি মনে করেন যে তিনি হোম কেয়ার নেবেন, তিনি তো জানেন যে তিনি হোম কেয়ার নেওয়ার জন্য কোনো একটা এজেন্সিতে যাচ্ছেন, তিনি কি একই এজেন্সিরই অ্যাডাল্ট ডে কেয়ার নিতে হবে নাকি ভিন্ন এজেন্সি নিতে পারবেন? আপনি একটা জিনিস দেখেন যে নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটিতে কয়জনের সোশ্যাল ডে কেয়ার আছে? নাই, কিন্তু আমরা তো প্রথম। তো
10 জনের হোম কেয়ার থাকলে একজনের ডে কেয়ার আছে, তো ওই 10টা এজেন্সির হোম কেয়ার ঠিক রেখেই আপনি কিন্তু আমার ডে কেয়ার আসতে পারবেন। ডে কেয়ারের কোনো ফিক্সড এজেন্সি হইতে হবে এমন কোনো কথা নেই, কোনো হোম কেয়ার এজেন্সি থাকতে হবে এমন কোনো কথা নেই। আর একটা মজার জিনিস হচ্ছে, আপনি যখন আমরা একটা হেলথ ফার্স্টের একটা এক্সাম্পল, একটা এমএলটিসি, ওরা কিন্তু আমাকে ফোন করে যে আকাশ একটা মেম্বার আছে, তুমি কি অ্যাকসেপ্ট, তোমার ওখানে জায়গা আছে নাকি, কারণ ওরা আপনার লোডেড হইলে পরে আবার দিবে না। ওই আঙ্কেল বা আন্টি কিন্তু বলে নাই আমি আশা ডেকেরে যেতে চাই, ওই এমএলটিসি ফোন করে যে তোমার ওখানে স্পেস আছে নাকি আকাশ, তোমাদের একটা জামাইকার একটা বয়স্ক বেগম উনি তোমার এখানে যেতে চায়, তখন আমরাই বলি যে হ্যাঁ আপনি পাঠান, আমরা অ্যাকসেপ্ট করতেছি, এভাবেই আসে। অনেক ধন্যবাদ আকাশ রহমান, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে বাবা মারা দীর্ঘ সময় আমরা দেখি যে বাসার মধ্যেই এক ধরনের বন্দি জীবন কাটানো, অর্থাৎ বাইরে যাওয়ার সুযোগ খুব কম হয়, সেখানে বাইরে খোলা আকাশের মতো করে আপনারা তাদেরকে এক ধরনের স্বাধীনতা দিচ্ছেন, মানসিক বিকাশের সুযোগ করে দিচ্ছেন, নিঃসন্দেহে ভালো কাজ। এবং দর্শক আপনারা যারা দেখছিলেন, তাদের যাদের সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার নেয়ার সুযোগ রয়েছে, আপনারা নিঃসন্দেহে এটি ট্রাই করে দেখতে পারেন। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক আবারও স্বাগত জানাচ্ছি TVN 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো নিউ ইয়র্কে US BCCI রিয়েল এস্টেট এক্সপো, যেটি আগামী 18 মে শুরু হচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন US বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট বখরুমান বিরতিস, আমার ডান পাশে আছেন তিনি, এবং বাম পাশে আছেন ইসমাইল আহমেদ, যিনি এই রিয়েল এস্টেট এক্সপো যেটি হচ্ছে US BCCI রিয়েল এস্টেট এক্সপো 2024-এর চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা। দর্শক আপনারাও টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি টেলিফোন করে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যে কোনো কমেন্টস করে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা পরামর্শ থাকলে সেটি দিতে পারবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। বখরুমান বিরতিস, সেটি আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে আপনারা US BCCI, যেটিকে আমরা বলছি যে US বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সাধারণত আমরা জানি যে বিজনেস নিয়ে কাজ করে থাকেন, বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বিজনেসের একটা লিঙ্ক আপ হিসেবে আপনারা কাজ করেন। হঠাৎ করে আপনারা রিয়েল এস্টেট এক্সপো করছেন, আপনাদের কাছে মনে হলো একটা রিয়েল এস্টেট এক্সপো করা দরকার। এটা আসলে কেন এই প্রয়োজনটা বোধ করলেন এবং কেন এই প্রোগ্রামটা? ফার্স্ট অফ অল ধন্যবাদ এহসান ভাই আমাদেরকে এখানে আনার জন্য। এটা খুব সুন্দর একটা প্রশ্ন যে আমরা US BCCI আমরা বেশ কিছু বছর থেকে আমরা বিভিন্ন ইভেন্ট করে আসছি, এবং আমরা কী জন্য রিয়েল এস্টেট এক্সপোর্ট এবার করছি। তো এটার প্রথম শুরু হয়েছিল 2022 সালে, যখন আমরা একটা প্ল্যান করেছিলাম যে একটা রিয়েল এস্টেট নিয়ে আমরা কিছু একটা করার। এটা এক্সপোর্টটা তখন মাথায় ছিল না আমাদের। তখন আমরা 2023 সালে আমরা আমাদের রেগুলার বিজনেস এক্সপোতে আমরা একটা প্যানেল ক্রিয়েট করি, 10 জনের একটা প্যানেল ক্রিয়েট করি। সেই প্যানেলে আমাদের এখানে ইসমাইল ভাই ছিলেন, এবং আমাদের যারা কমিউনিটির যারা ফ্রন্ট এন্ডে যারা কাজ করছেন রিয়েল এস্টেট নিয়ে বিভিন্ন উইংয়ে কাজ করছেন যারা, ওনারাও ছিলেন, এবং এটা খুব ফ্রুটফুল একটা ডিসকাশন ছিল আমাদের। তো সেটা থেকে আমরা ভাবলাম যে আসলে এই রেসপন্সটা আমরা খুব ভালো একটা রেসপন্স পাই। তো সেখান থেকে আমরা ভাবলাম যে আসলে রিয়েল এস্টেট এক্সপোর্ট আমাদের করা উচিত, এই জন্যই যে আমাদের কমিউনিটিতে আপনি দেখবেন যে রিয়েল এস্টেট বাংলাদেশের কমিউনিটিতে এত বড় একটা ভালো জায়গা করে দিয়েছে। রিয়েলটর বলেন, মর্টগেজ ব্রোকার বলেন, বিভিন্ন উইংয়ে আমাদের বাঙালি যারা আছেন তারা কাজ করছেন, এবং খুব দাপটের সাথে। এবং বলা হয় যে এটা একটা আমেরিকান ড্রিম, যে বাড়ি কেনা। এক্স্যাক্টলি, সবাই এই বিষয়টা নিয়ে অনেক বেশি আগ্রহী, কিন্তু অনেকে হয়তো জানেন না ঠিক কোথায় যাবেন, কিভাবে যাবেন, তাদেরকে একটু ইনফরমেটিভ এক্স্যাক্টলি করে তোলা, ওই ইনফরমেটিভ করে তোলা, এটা নিয়ে আমাদের মনে হয় যে এমনভাবে আমরা জিনিসটা সাজাই যেখানে একজন ক্রেতা অথবা মনে হলো যে আমি একবার ঘুরে যাব, দেখি আজকে এক্সপোর্টে কী হচ্ছে, উনি যেন এসে বুঝতে পারে যে এখানে তো ইটস লাইক এ ওয়ান স্টপ সার্ভিস, আমি সব কিছুই পাচ্ছি। ইভেন এটা ইনস্ট্যান্ট প্রি অ্যাপ্রুভালও হচ্ছে,
এখানে আমাদের কথার খাতিরে চলে আসছে, এখানে আমি একটু যদি করি, এখানে ইসলামিক গাইডেন্স রেসিডেন্সিয়ালও আসছে, এখানে অনেক বড় বড় ব্যাংকগুলো আসছে, এখানে বিভিন্ন ইনস্টিটিউশন আছে, এখানে লয়ার আসছেন, ল ফার্মগুলো আসছেন এখানে আমাদের সাথে। সো আমাদের যাদের কোনো কোয়েরি থাকবে আমরা এখানে এসে আসলে সব ধরনের কোয়েরিগুলোর আনসার পাবো। ওকে, সো আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যেন সবাই যেন আসেন আমাদের এখানে এবং কোয়েশ্চেন নিয়ে আসেন, যাতে ওরা ইসমাইল ভাই, আপনি এই এক্সপোর্টার চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ সার্বিক প্রস্তুতির সঙ্গে জড়িত আছেন। আর তো বেশি দিন নেই, 18 মে যেহেতু হতে যাচ্ছে, দিনব্যাপী অনুষ্ঠান আমরা জানি, কিন্তু আসলে আপনাদের প্রস্তুতি কেমন, কি বা থাকছে, কেন একজন ক্রেতা বিক্রেতা যাই বলি না কেন, একজন দর্শক হিসেবে যদি আমরা বলি অংশগ্রহণকারী, তিনি কেন আপনাদের মেলায় অংশ নেবেন? সো জো ভাই, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আচ্ছা, সো আমাদের যেটা রুমান ভাই যেটা বলছিলেন যে আমাদের পারপাসটা হচ্ছে গিয়ে বাংলাদেশ কমিউনিটির এতই আমাদের রিয়েল এস্টেট সেক্টরে গ্রো করা হচ্ছে যাতে আমাদের একটা প্ল্যাটফর্ম থাকে যেখানে মানুষ, সাধারণ মানুষ যেখানে এসে একটা ইনফরমেশন পায়। আর একটা জিনিস যে আমাদের কারণটা এক্সপো করার যে ইনফরমেশন শুধু লিমিটেড না, এই সেক্টরের ইনফরমেশনটা অনেক ভ্যাস্ট, সব ধরনের। আমরা আমাদের এক্সপোতে যদি যান, আপনি একজন মর্টগেজ ব্রোকার পাচ্ছেন, একজন ব্যাংকার পাচ্ছেন, একজন ডিরেক্ট লেন্ডার পাচ্ছেন। সো ডিফারেন্সটা কি তিনজনের ভিতরে? মর্টগেজ রিয়েল এস্টেট এজেন্ট বা একজন রিয়েল এস্টেট ব্রোকার, ডিফারেন্সটা কি? একজন অ্যাটর্নি যিনি কন্ট্রাক্ট রিভিউ করেন ভার্সাস একজন ক্লোজিং করেন। সো এই যে ডিফারেন্সগুলো জানাটা দরকার আমাদের একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য। সো এইটাই আমাদের রিজন যে এখানে আমরা এটা করি। আর আমাদের কথা হচ্ছে গিয়ে যে শুধু যদি বাড়ি আজকে যে কেনার জন্য যে রেডি, শুধু ওনারা না, যারা প্ল্যান করতেছেন, যারা হয়তো চিন্তা করতেছেন যে আমি 2 বছর 3 বছর পরে আমি বাড়ি কিনবো, কিন্তু আবার তথ্যগুলো দরকার, বা অনেকে আমাদের কমিউনিটিতে অনেকের 1-2টা বাড়ি অলরেডি আছে, ওনারা এখন চাচ্ছেন যে আমরা একটু ইনভেস্টমেন্টের দিকে যাব। হ্যাঁ, সো ইনভেস্টমেন্টের দিকে যাওয়ার জন্য আমাদের কী জিনিসের দরকার, কোন জিনিসটা নিয়ে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, কোন জিনিসটার দিকে আমাদেরকে ফোকাস করতে হবে, এই জিনিসগুলো জানার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা আমাদের ক্রিয়েশন আর আমাদের প্রস্তুতি। যেটা বললেন যে সোফার আমরা শুরু করার প্রথম থেকে আমরা ভালো ভালো কয়েকজন, যেমন মর্টগেজ ডিপো আমাদের প্রেজেন্টিং স্পন্সর আমাদের সাথে জড়িত। তারপরে অনেক ধরনের আপনি দেখবেন যে নামকরা ব্যাংক, যারা ফ্লাশিং ব্যাংক আসছে, তারপর এইচএবি ব্যাংক, টিচার্স ফেডারেল ক্রেডিট ইউনিয়ন, তারপর অনেক ধরনের লেন্ডার আসতেছেন, অনেক ধরনের রিয়েল এস্টেট অ্যাটর্নিরা আসতেছেন এই যারা স্পন্সর করছে এই প্রোগ্রামের জন্য এক্সিবিটর হিসাবে। সো প্রায় 50টার উপর আমাদের এক্সিবিটর থাকতেছে, আমাদের আর্কিটেক্ট থাকতেছে, আমাদের ডিওবি থেকে আমাদের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আসতেছে। সো বেসিক্যালি আমরা চাচ্ছি যে একটা প্ল্যাটফর্ম শুধু ফুললি ফোকাসড অন ইনফরমেশন আর নলেজ আমাদের কমিউনিটিকে দেওয়ার জন্য। ওকে, ফাইন। আমরা জানি যে রুমান ভাই, সেখানে 6টা সেমিনারও হবে, শুধুমাত্র যে স্টল নিয়ে বিভিন্ন পার্টি আসবেন এটি নয়, একই সাথে কেউ যদি এই বিষয়টা নিয়ে সার্বিক একদম রিয়েল এস্টেট সেক্টরে তিনি সব তথ্যগুলো চান, সে তথ্যগুলো দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের সেমিনারগুলোতে। কি ধরনের সেমিনার সেখানে হবে এবং সেখানে কি কি তথ্য পাবেন? জি, ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা ওই যে একটু আগে বলছিলাম যে আমরা চেষ্টা করছিলাম যে আমরা কীভাবে জিনিসটাকে সাজানো, যে টোটাল একটা দিনের এক্সপোটাকে 10টা থেকে 6টা পর্যন্ত হবে, আমরা কীভাবে জিনিসটা সাজাবো। তখন 6টা প্যানেল আমরা ক্রিয়েট করি, 6টা টিম ক্রিয়েট করি এবং সব এক্সপার্টিজ। এবং এটাকে আরেকটা জিনিস বলবো, এখানে পুরোপুরিভাবে ডাইভার্সিফাইড, ইটস নট অনলি আমাদের বাংলাদেশি কমিউনিটিরও না, এখানে আমাদের বাইরেরও অনেক কেউ আছেন এক্সিবিটর হিসেবে, কেউ থাকবেন মডারেটর হিসেবে, কেউ একজন প্রেজেন্টার হিসেবে থাকছেন। সো প্যানেলিস্টের ভিতরে আমাদের এখানে একটা প্রথম থাকছে যে ফার্স্ট টাইম বায়ার। তো এটার সাথে আমি কিছু সময় উল্লেখ করে দিব, কারণ এখানে অনেকেই আমাদের দর্শকরা হয়তো জানতে চাইবেন যে ফার্স্ট টাইম যে বিষয়টাতে ইন্টারেস্ট যাবেন সেটাই। সো আমাদের ফার্স্ট টাইম বায়ারের যেই আমাদের সেমিনারটা আমরা করছি সেটা বিকেল 4:15 থেকে 5টা পর্যন্ত হবে। কিন্তু আমরা স্বাগত জানাই সবাইকে, যেন আরও আগে আসেন, এখানে অনেক নলেজের ব্যাপার আছে, অনেক কিছু জানার অনেক কিছু আছে। আমাদের এখানে কমার্শিয়াল ল্যান্ডস্কেপ নিয়ে আমাদের একটা সেমিনার হচ্ছে, যেটা দুপুর 12:15 থেকে 1টা পর্যন্ত হবে। আমাদের ইসলামিক ফাইন্যান্সিং নিয়ে আমাদের অনেক কথা আমরা অনেক কথা বলি। সো আমি যেমন মনে করি আই এম নট দি রাইট পারসন টু টক অ্যাবাউট। তো এই জন্য আমাদের আপনারা অনেকেই জেনেছেন ইতিমধ্যে যে আমরা একজন মুফতি সাহেবকে আমরা এখানে ওয়েলকাম করেছি, মুফতি মালিক সাহেবকে। তো উনি এখানে আসবেন।
তো আমি আবার বলবো যে এখানে অনেক কোয়েশ্চেন আপনারাও নিয়ে আসবেন, আপনারা জানবেন যে কিভাবে ইসলামিক ফাইন্যান্স জিনিসটা কাজ করে। তো এই সেমিনারের মাধ্যমে এই কোয়েশ্চেনটা হবে, এটা দুপুর 2টো থেকে 2:45 পর্যন্ত হচ্ছে। এখানে রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের একটা খুব বড় খুব সুন্দর একটা আমাদের প্যানেলিস্ট থাকছেন এখানে, এটাকে বেশ ভালো হবে আমরা আশা করছি, যেটা 3:30 থেকে 4:15 পর্যন্ত। তো আমরা কাভার করার চেষ্টা করছি ওভারঅল সব জিনিসগুলো। বাকি থাকছে এখানে যে এনএআর, আমরা যেটাকে বলি যে রিয়েল এস্টেটের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার্স, যেখানে আমাদের লিগ্যাল, ট্যাক্স এবং ইন্স্যুরেন্স নিয়ে আমাদের একটা সেমিনার থাকছে। এখানে অনেক কোয়েরি থাকবে আমরা জানি, এবং এখানে আমরা আনসার করার সুযোগ পাবো আমরা মনে করছি। এটা হচ্ছে আমাদের 2:45 to 3 o'clock পর্যন্ত, 3:30 পর্যন্ত। সবার শেষে আমাদের একটা এআই ফর ফিউচার ইন রিয়েল এস্টেট নিয়ে একটা আমাদের সেমিনার থাকছে, সেটা আমাদের সকাল 11:45 থেকে দুপুর 12টা পর্যন্ত হচ্ছে। এখানে আমরা জানতে পারবো যে এআই কিভাবে একটা রিয়েলটারকে কিভাবে এটা ইন্টিগ্রেশন পার্টটা কিভাবে কাজ করে, এই জিনিসটা নিয়ে। সো আমরা একটা প্ল্যাটফর্মে যা বলছিলাম হাসান ভাই, যে আমরা ওভারঅল প্রত্যেকটা জিনিসটাকে আমরা টাচ করার চেষ্টা করেছি এখানে, যাতে আমাদের প্রতি ধরনের, কারণ বিভিন্ন অডিয়েন্স বিভিন্ন কোয়েরি নিয়ে আসেন, তো ওনাদের কোয়েরিগুলো যেন আমরা ফুলফিলভাবে আনসার করতে পারি, এই জন্যই আমাদের প্যানেলিস্টটা ক্রিয়েট করা। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। আশা করছি একেবারে কম্প্যাক্ট একটা প্যাকেজ, কেউ যদি জানতে চায় যে তিনি কি করবেন, তাকে অন্তত তথ্যগুলো দিয়ে দেওয়ার বিষয় থাকে। ইসমাইল ভাই, আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে এখানে তো আপনি বলছিলেন যে 2 ধরনের হোম বায়ার হয়তো আসতে পারবেন। কেউ হয়তো একেবারে প্রস্তুত, তিনি বাড়ি কিনতে চান, তিনি হয়তো খোঁজ খবর নিতে যাচ্ছেন এখন। আবার কেউ হয়তো 1-2 বছর পরে তিনি ভাবছেন যে তিনি বাড়ি কিনবেন, কিন্তু এখন থেকেই তিনি প্রস্তুতি শুরু করতে চান। নিশ্চয়ই এটা দীর্ঘদিনের একটা প্রস্তুতি, বলা হয়ে থাকে বাড়ি কেনা সবচেয়ে বড় বিনিয়োগের একটা। তো সেক্ষেত্রে যিনি ফার্স্ট টাইম হোম বায়ার, তিনি কেনার জন্য পুরোপুরি প্রস্তুত, আপনাদের এখানে এসে তিনি কোন লেভেল পর্যন্ত, একেবারে কি ক্লোজিং পর্যন্ত যাওয়া সম্ভব, নাকি কি কি ধরনের ধাপগুলো তিনি পার হয়ে যেতে পারবেন? সো আমাদের যে প্রফেশনাল যাদের দরকার একটা ক্লোজিং পর্যন্ত যাওয়ার, সবাই এখানে থাকছেন। তো কেউ যদি চান যে ফর এক্সাম্পল কেউ যদি, যেমন আমাদের রিয়েলটার অনেক আছেন যারা ওনাদের যে বাড়িগুলো ওনাদের আন্ডারে আছে বিক্রি করার জন্য, ওনারা ওই ইনফরমেশনগুলো নিয়ে আসবে অনেকটা ওপেন হাউসের মতো করবেন। হ্যাঁ, কারণ ইউজুয়ালি স্যাটারডে সানডেতে রিয়েলটার ওপেন হাউস করে বাড়ির সামনে, ওই ইনফরমেশনগুলো ওনারা এক্সিবিটে নিয়ে আসবে। সো এখন মনে করেন যে আপনি যদি কোনো প্রস্তুত কেউ যদি একটা বাড়ি পছন্দ হয়ে গেল, হ্যাঁ, দ্যাটস ভেরি গুড। আমাদের ওইখানে লেন্ডার থাকছেন অনেকজন, হ্যাঁ, আমাদের প্রায় 8 থেকে 10 জন ডিফারেন্ট টাইপস অফ লেন্ডার। আপনি কি একটা ইনফরমেশন নিতে পারতেছেন যে একজন ব্রোকারের সাথে যাওয়া ভালো, না একজন ডিরেক্ট লেন্ডারের কাছে যাওয়া ভালো, না একটা ব্যাংকের কাছে যাওয়া ভালো, আপনি ইনফরমেশনটা নেন। অনেকেই আমাদের অনেক লেন্ডার ওইখানে ওরা প্রিপারেশন নিয়ে আসতেছে যে আপনারা যদি ইনফরমেশন নিয়ে যান, ওরা ওইখানে একটা প্রি অ্যাপ্রুভাল অন দ্য স্পট দিয়ে দিতে পারতেছে। সো দেখেন আপনার 2টা জিনিস হয়ে গেল, আপনার একটা বাড়ি পছন্দ হয়ে গেল, একটা প্রি অ্যাপ্রুভাল পেয়ে গেলেন। হ্যাঁ, ভেরি গুড। এখন আপনার যদি কন্ট্রাক্টের জন্য আপনার এখানে 4 থেকে 5 জন অ্যাটর্নি থাকতেছেন, আমাদের একজন হোম ইন্সপেক্টর থাকতেছেন। সো ইউ ক্যান গেট এভরিবাডিজ ইনফরমেশন, যে আমরা যদি সব কিছু যদি ঠিকঠাক মতো যদি হয়ে যাচ্ছে, আপনি সবাইকে পেয়ে যাচ্ছেন। আপনি একজন অ্যাটর্নির কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আপনি কন্ট্রাক্টের জন্য পারছেন যেতে। টাইটেল কোম্পানি যদিও আপনাদেরকে ডিরেক্ট ডিল করতে হয় না, ইনফরমেশন জানার জন্য টাইটেল কোম্পানি থাকতেছে। আপনার যদি কোনো ধরনের আর্কিটেক্টের যদি কোনো থাকে যে না, কেউ আছেন যে না আমি একটা বাড়ি বানাবো বা এক্সটেনশন করব, একজন আর্কিটেক্ট থাকতেছে যে আপনাকে ওই অ্যাডভাইসটা দিতে পারতেছে। হয়তো ওইখানে 100% হবে না, বাট ইনফরমেশনটা জানতে পারতেছেন। আপনি একটা পরবর্তীতে গিয়ে তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে কথা বলতে পারছেন। হ্যাঁ, সো আপনার কোয়েশ্চেনের জন্য যদি ওইটা যদি কেউ যদি চান, হয়তো ওইখানে বাড়ির চাবি পাবেন না, বাট আপনি স্টার্টিং পয়েন্টটা ডেফিনেটলি ওইখানে আপনি করতে এভরিথিং ইজ ফ্রি। এভরিথিং ইজ ফ্রি। এই জন্য মানে একেবারে মেলায় প্রবেশ করা থেকে শুরু করে সবগুলো পরামর্শই তারা পাচ্ছেন। আমাদের শুধু একটা রিকোয়েস্ট যে সবাই যাতে রেজিস্ট্রেশন করেন, হয় আগে করেন অথবা আগে করতে হলে কোথায় গিয়ে করতে হবে? আমাদের সবথেকে সহজ হচ্ছে গিয়ে uspcci.realestateexpo.com, যেটার মধ্যে গেলে ইটস অনলি 3 ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর ফোন নাম্বার, দ্যাটস ইট। কোনো কিছু লাগে না। আর যদি না করতে পারেন তাহলে ওইখানে অন দ্য স্পট আমাদের হয়তো ওইখানে লাইন রেজিস্ট্রেশন করার সুযোগ আছে। এবং রুমান ভাই, সেটা হলো যে আপনারা শুরু করছেন ঠিক কয়টায়, কখন, কোথায়, সেটাও দর্শকরা জানতে চাচ্ছেন। আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে মে 18 মে শনিবার সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক লাগুয়ার্ডিয়া ম্যারিয়েট। প্রত্যেকবার আমরা ইউএসবিসি এখানেই আমরা ইভেন্টগুলো করে থাকি।
সো হ্যাঁ, শনিবারে মে 18 তারিখে সকাল 10টা থেকে শুরু হবে, সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। সকাল এবং সেটা সবার জন্য উন্মুক্ত, সবার আগে জন্য বলেছিলাম। আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে সকালে আমাদের সকাল থেকে শুরু হচ্ছে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট নেটওয়ার্কিং থাকতেছে। সো এখানে আসলে সবার সাথে ওয়ান কারণ সকালে সবাই শুরু করবে, কফি মাফিন টাফিন যা যা আছে আমাদের ব্রেকফাস্টের আয়োজন থাকবে এখানে, একটা পরিচিতি হবে সবার সাথে। সো আমরা চাই যে সকালে আসলে একটু সময় নিয়ে কারোর সাথে ডিসকাশন করার হয়তো চান্সটা একটু বেশি থাকবে, কারণ যত দিন যাবে যত বেশি সময় সেখানে থাকবেন, নিজেকেই আসলে সমৃদ্ধ করে নেওয়ার একটা সুযোগ থাকবে। এবং বলছিলেন যে ডিপার্টমেন্ট অফ বিল্ডিংও থাকবেন, শুধু বাড়ি কেনার বিষয় না, কারো যদি ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এ কোনো সমস্যা থাকে সেখানে কি ধরনের সার্ভিস তার পাবেন? সো আমরা চাচ্ছিলাম যে আমরা কোনো ভ্যালু ক্রিয়েট করার জন্য। সো আমরা যখন ডিপার্টমেন্ট অফ বিল্ডিংকে আমরা যখন বললাম আমাদের এই এক্সপোর কথা, দে আর ভেরি ওয়েলকামিং। সো ওরা একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর পাঠাচ্ছে যে বলবে, কারণ আমরা অনেকেই জানি না যে আমাদের অনেকেরই যাদের বাড়িঘর আছে ছোটোখাটো ভায়োলেশন থাকে। সো আমরা খুঁজি হয়তো এক্সপার্টারের কাছে যাইতে হচ্ছে, বা চ্যানেল হয়তো এক্সট্রা টাকা দিয়ে কোথাও সার্ভিসগুলো নিতে হচ্ছে। ডিওবি ওদের নিজের ডিপার্টমেন্ট আছে যেগুলো এই ফ্রি এই জিনিসগুলোকে হেল্প করে থাকে। সো ওরা আসবে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আমাদের অলসো অনেকের কোয়েশ্চেন থাকে লো ইনকাম রেন্টাল বা এই যে অ্যাফোর্ডেবল হাউজিং, নতুন নতুন বিল্ডিংয়ে অ্যাফোর্ডেবল রেন্টাল ইউনিট কীভাবে। সো আমাদের রিয়েলটর থাকবে যে এই ইনফরমেশনগুলো মানুষকে মানে কিভাবে প্রোভাইড করা যায়, অর্থাৎ একটা ছাদের নিচে বাড়িঘর সম্পর্কিত যত তথ্য আছে, মানুষের জানার যত আগ্রহ আছে, সবকিছু তারা আপনাদের এই এক্সপোতে এসে শুধু আমি যেটা বললাম যে শুধু একদম নতুন যিনি বাড়ি কিনবেন ওনার জন্য না, যাদের অলরেডি ইনভেস্টমেন্টও আছে, যারা অনেকেই যারা যেমন আজ কথা বলছি যে হোটেল কেনার জন্য প্রস্তুতি, এই ধরনের আমরা আমাদের মানুষ আছে, কমার্শিয়াল সেক্টরের মানুষও এখানে থাকবেন। সো প্রিটি মাচ এভরিথিং। অনেক ধন্যবাদ বকরুমান বিরতিস ভাই এবং ইসমাইল আহমেদ, আপনাদের দুজনকে। দর্শক, আমরা জানাচ্ছিলাম ইউএস বিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো, যেটি আগামী 18 মে সকাল 10টায় শুরু হবে এবং দিনভর চলবে, যেখানে সব ধরনের বাড়িঘর সম্পর্কিত তথ্য এই এক্সপোতে পাওয়া যাবে। নিশ্চয়ই আপনারাও সেখানে অংশ নেবেন। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।